নমস্কার, বেঙ্গল পলিটিক্সে আপনাকে স্বাগত। আমরা আজ রয়েছি তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। দুর্ভোগের যে কাল আর কি, মানে যা এখনো শেষ হয়নি। পুলিশের এফআইআর করা হলো আপনার এগেনস্টে, আপনাকে সঙ্গে সঙ্গে দল করে দিল, সাসপেন্ড করে দিল। আপনি কি ভেতরে ভেতরে খুব চুরমার হয়ে গেলেন, ভেঙে গেলেন? না, কেন? একদমই না। আচ্ছা, মানে আপনার কি মনে হয়েছিল যে না এটা মানে বাজে করা হচ্ছে, ভবিষ্যতে আবার? না না, সেটা তো সময় এবং বিচার নির্ধারণ করবে। সে আস্থা, সে বিশ্বাস আমার নিজের উপর আছে, ছিল। আমাদের দলের পার্টি কংগ্রেস যেটা তেলেঙ্গানায় অনুষ্ঠিত হয়েছিল, সেই পার্টি কংগ্রেসেই এটা সিদ্ধান্ত হয়। আচ্ছা, আমিও সেই সিদ্ধান্তের পক্ষেই হাত তুলেছিলাম যে আসলে তো কমিউনিস্ট পার্টি সমাজের মধ্যে থেকে আসে, সমাজের বাইরে থেকে আসে। নিশ্চয়ই। সমাজের ভেতরে গার্হস্থ্য হিংসা আছে, সমাজের ভেতরে নারী জাতির প্রতি অবহেলার মনোভাব, নারী নির্যাতন আছে, সমাজের ভেতরে নানান ধরনের বিশ্বাসঘাতকতা আছে। এইবার সেই সমাজের ভেতর থেকে যে পার্টিটা আসছে, সেই পার্টিটা এগুলো থেকে সম্পূর্ণ মুক্ত এমনটা হয় না। ফলে আমাদের পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত হয় যে এই ধরনের অভিযোগ পাওয়া গেলে তা পার্টির প্রচলিত পদ্ধতিতে যে বিচার প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় বিলম্ব হয়। আচ্ছা, কারণ তাতে অন্য ধরনের রাজনৈতিক অভিযোগ, সাংগঠনিক অভিযোগ, এই সব কিছুর ভেতর ওটা একটা হয়। এটাকে আলাদা করে গুরুত্ব দিয়ে বিচার করার জন্য একটা আইসিসি ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি তৈরি। আচ্ছা আচ্ছা, এবং সেই কমিটি এগুলোর বিচার করবে। তেলেঙ্গানাতেই হয় এটা? তেলেঙ্গানা পার্টি কংগ্রেসে হয়। স্বাভাবিকভাবেই তদ অনুযায়ী সব রাজ্যে আইসিসি গঠিত হয়। এবার আমাদের রাজ্য আইসিসি গঠিত হয়েছে। ন্যাচারালি এক ভদ্রমহিলা আমার বিরুদ্ধে এটা অভিযোগ করেছেন। অভিযোগ যখন হয়েছে তখন তো পার্টিকে তার বিচার করতেই হবে। ঠিকই। সুতরাং পার্টি তার আইসিসিতে পাঠিয়েছে, এই স্বাভাবিক। আচ্ছা, আমাদের পার্টির সিস্টেমে এটা স্বাভাবিক। আপনি বারবার বলছেন যে ওই দিনের ইন্টারভিউটা দেখানো হোক, সে ব্যাপারে কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এখনো বলছি, মানে আপনার আপনাদের মাধ্যমেও বলছি। আচ্ছা, আপনারাও বলুন দেখানো হোক। এটা কি পরিকল্পিত কুৎসা বলে মনে হচ্ছে? আমি তো তাই প্রথম থেকে বলে এসেছি। আচ্ছা, কে বা কারা এই পরিকল্পিত কুৎসা করেছেন বা জড়িত বলে মনে হচ্ছে আপনার, একটু যদি খোলাখুলি বলেন। দেখুন, আমি রাজনীতির জ্যোতিষী না, আমার মনে হওয়াটাকেও আমি প্রকাশ করব না। আচ্ছা, অবশ্যই আমার কিছু মনে হচ্ছে, কিন্তু যেহেতু ভদ্রমহিলা এফআইআর করেছেন, পুলিশ তদন্ত করছে, আমাদের পার্টিও আইসিসির মধ্য দিয়ে তদন্ত করছে, কারণ তদন্তের মধ্য দিয়ে সত্যটা বেরোবে বলে আমি বিশ্বাস করি। এদেশের বিচার মানে ব্যবস্থা, পার্টির উপর আপনার ভরসা আছে? পার্টি কেন, প্রশাসন, তাদের যে তদন্ত সিস্টেম, যেহেতু এটা কোর্টে গেছে অলরেডি, সুতরাং কোর্ট, তার উপরও ভরসা আছে। আচ্ছা আচ্ছা, এটা কি শেষ না হওয়া পর্যন্ত বোধহয় আপনার দিক থেকে কোনো মানহানির মামলা ইত্যাদি আপনি করতে পারবেন না বোধহয়, নাকি? এই তদন্তে আপনি যতদিন না বেকসুর খালাস পাচ্ছেন। তার চাইতেও বড় কথা হচ্ছে, আমি মানহানির মামলাটা করবো কার বিরুদ্ধে? ভদ্রমহিলার বিরুদ্ধে, নাকি পরিকল্পিত কুৎসার যিনি ষড়যন্ত্রকারী তার বিরুদ্ধে? আচ্ছা আচ্ছা, আমি ভদ্রমহিলার বিরুদ্ধে তো যে কোনো সময় মানহানির মামলা করে দিতেই পারি। আমার প্রচুর চেনাশোনা অ্যাডভোকেট আছেন, একজনকে ফোন করলেই মানহানির মামলাটা হয়ে যায়, সেটা আপনারাও বোঝেন। মানে আপনি ধরে নিচ্ছেন যে ওই ভদ্রমহিলা যা সেটা বলেছিলেন? আমার ধারণা ভদ্রমহিলা নিজের বুদ্ধিতে কিছু করেননি। আচ্ছা, তাকে দিয়ে এটা করানো হয়েছে, এটা আমি আগেও বলেছি। আমি প্রতিদিন কথা বদলানোর মানুষ না, আমি এটা আগেও বলেছি, এখনো বলছি। আপনার ব্যাপারে সিদ্ধান্ত নিতে দলের এত সময় লাগছে কেন, কি মনে হচ্ছে আপনার? সেটা দল বলতে পারবে, আমি বলতে পারবো না। আচ্ছা, দল ছাড়ার কথা কি একবারও মনে হয়েছিল? একদমই না। আচ্ছা, সিপিএম আপনাকে পাকাপাকি সাসপেন্ড করে দিল? না, পাকাপাকি না, এটাকে বলে হচ্ছে, না আমি বলছি আর কি, ভবিষ্যতের কথা বলছি, যে আপনাকে একেবারেই সাসপেন্ড করে দেওয়া হলো। বর্ধমানের আমাদের একজন আছেন, খুব বিখ্যাত নেতা ছিলেন শহরের, তার নাম আইনুল হক। চিনি, আমি খুব ভালো চিনি। হ্যাঁ, তাকে তো পাকাপাকি ভাবেই সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। সাসপেন্ড করা হয়নি, তাকে বহিষ্কার করা হয়েছিল। হ্যাঁ, প্রথমে পুরোপুরি সাসপেন্ড, পরে বহিষ্কার আর কি। তো তিনি তো তারপরে বিজেপিতে গেলেন, তারপর সেখান থেকে তৃণমূলে এসছেন। প্রথম কথা হচ্ছে, আমার ক্ষেত্রে এই ক্রাইসিস নেই। আচ্ছা, আমি বসেও থাকবো না, কিন্তু বিজেপি, তৃণমূল,
বা অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার প্রশ্ন আসে না, এবং সেটা দুর্ভাবনাতেও কেউ না ভাবলে আমার ভালো হয়। সুবিধে হয়। আচ্ছা, আমি আজীবন মার্ক্সবাদী এবং মার্ক্সবাদটা আমার আদর্শ, সুতরাং এই আদর্শ থেকে বিচ্যুত আমি হব না। আপনি ঠিকই বলেছেন, দল মনে করতেই পারে, দল আমাকে বহিষ্কার করতেই পারে, কিন্তু দল তো একটা দল থেকে বহিষ্কার করবে যদি করে, মার্ক্সবাদ থেকে তো বহিষ্কার না, করতে পারবে না। নিশ্চয়ই পারবে না। তো আমি মার্ক্সবাদী লেখালেখি চালিয়ে যাব। আপনাদের মতো টিভি চ্যানেল ইন্টারভিউ চাইলে মার্ক্সবাদের পক্ষে দাঁড়িয়ে তার পক্ষে ইন্টারভিউ দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইতিমধ্যে কি কোনো বিজেপি বা তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রস্তাব এসছে? এটা আমি গোপন রাখতে চাই। আচ্ছা, উপনির্বাচন এলো না, তার আগে লাস্টে একটা প্রশ্ন আমার, একটু মজা করেই জিজ্ঞেস করছি। করুন না। যে আপনি বারবার টিভিতে একটা কথা বলেছিলেন, আমার ওজন 81 কিলোগ্রাম, যে মহিলা এই অভিযোগ করেছেন তার ওজন হচ্ছে 40 কিলোগ্রাম। আমি যদি তার কোলে বসে পড়তাম তাহলে সে আর সোজা হয়ে দাঁড়াতে পারতো না। তো এই 40 কিলোগ্রামটা আপনি বুঝলেন কি করে? প্রথম কথা হচ্ছে, আমি এটা বারবার বলিনি, আমি এটা একবার বলেছি এবং আমার স্বীকার করতে বিন্দুমাত্র দ্বিধা নেই। আমি এটা বলে ভুল করেছি এই কারণে, আসলে আমাদের ইয়ং এজে এই শব্দগুলো ছিল না, কিন্তু আমার ছেলেদের ইয়ং এজে এই শব্দগুলো আছে। আচ্ছা, এই যে কথাটা, এই কথাটাকে বলে বডি শেমিং। সেটা একটা লজ্জাজনক কাজ। আমার স্বীকার করতে বিন্দুমাত্র দ্বিধা নেই। আমি এই শব্দবন্ধটার সঙ্গে পরিচিত হয়েছি এটা বলার পরে। অন্য একজন আমার সাংবাদিক বন্ধুই আমায় বলেছেন যে এটাকে তো বডি শেমিং বলে, আপনি এটা কেন বলবেন, কোন অধিকারে বলবেন? তা আমি সাথে সাথে তার কাছে দুঃখ প্রকাশ করি, না, এটাকে যদি এরম বলে, এগুলো তো আমাদের কালে ছিল না, এসব শব্দবন্ধ আমরা শুনিনি। আমি প্র্যাকটিক্যালি আজকেই প্রথম সেই সাংবাদিক বন্ধুকে বলি, আপনার মুখ থেকে এটা শুনছি এবং আমি দুঃখ প্রকাশ করছি, এবং ভবিষ্যতে এটা নিয়ে কেউ আমাকে প্রশ্ন করলে আমি পরিষ্কার বলবো, এটা বলা ঠিক হয় না। আচ্ছা আচ্ছা। আমার সত্যের পক্ষে দাঁড়াতে, ন্যায়ের পক্ষে দাঁড়াতে কোনো আপত্তি নেই। কোথাও ভুল করলে তা স্বীকার করতেও আমার বিন্দুমাত্র অসুবিধা নেই। উপনির্বাচনে সিপিএম এর আবার এরকম শূন্যতা কেন নেমে এলো, কি মনে হয় আপনার? দেখুন, আমি বিশ্বাস করি উপনির্বাচন যদি 6টার জায়গায় 50টা আসনে হতো তাহলে তৃণমূল 50-0 হতো। কারণ উপনির্বাচন শাসক দল করতে দেয় না। আচ্ছা, আপনি এমন অনেক বুথ খুঁজে পাবেন যে বুথে তৃণমূলের প্রার্থী পেয়েছে সে 770 ভোট, বিজেপি 3, সিপিএম 2, কংগ্রেস 1। আচ্ছা এটা কোনো বুথের স্বাভাবিক চিত্র হতে পারে না, পশ্চিমবাংলার কোনো বুথের এটা স্বাভাবিক চিত্র। আচ্ছা আচ্ছা। সিপিএম এর উপনির্বাচন 100% সঠিকভাবে হলে আমরা জিতে যেতাম, আমি এটা মনে করি না। কিন্তু যা হয়েছে সেটা আসলে নির্বাচন না, এবং এই প্রহসন নির্বাচনের নামে তৃণমূল কংগ্রেস 2013 সাল থেকেই চালিয়ে চলেছে। আচ্ছা আচ্ছা। এবং দুর্ভাগ্যজনকভাবে যেদিন থেকে আরএসএস বুঝেছে যে বিজেপি পশ্চিমবাংলায় কোনোদিনই ক্ষমতা দখল করতে পারবে না, সুতরাং আরএসএস এর কাছে বামেদের থেকে অনেক বেটার চয়েস মমতা ব্যানার্জি, সেই দিন থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, এরা মমতা ব্যানার্জিকে যেগুলো করতে সাহায্য করে গেছে, আচ্ছা, সে সাহায্য আজও বিদ্যমান। না হলে আপনি ভাবুন না যে এতদিন ধরে এই যাদেরকে শিক্ষা দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হলো তাদের বিরুদ্ধে ট্রায়াল শুরু করা গেল না কেন? সিবিআই থেকে বলা হচ্ছে যে পার্থ চ্যাটার্জি মন্ত্রী, অমুক শিক্ষা দপ্তরের সচিব, আধিকারিক, এরা যেহেতু সরকারি কর্মচারী, এদের বিরুদ্ধে ট্রায়াল শুরু করতে হলে সরকারের অনুমতি লাগে। আমরা সরকারের অনুমতি চেয়েছি, সরকার দিচ্ছে না। আমি মেনে নিলাম এটা ঠিক। কুন্তল ঘোষ কোন সরকারি কর্মচারী? পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা কোন সরকারি কর্মচারী? তাদের বিরুদ্ধে ট্রায়াল কেন শুরু হলো না? ঠিক ঠিক। কুন্তল ঘোষ তার জামিন পেয়ে গেছে। সেই তো বলছি যে জামিন পেয়ে গেল, কিন্তু ট্রায়াল শুরু হলো না। তাহলে এতদিন ধরে সিবিআই এদের সম্ভবত গ্রেপ্তার করেছিল গত বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে 2023 সালের। তাহলে 2023-এর ফেব্রুয়ারি মাস থেকে 2024-এর নভেম্বরের এন্ড আজকে জামিন পেলে, তার মানে হচ্ছে 22 মাস অতিক্রান্ত, 21 মাস অতিক্রান্ত। তাহলে 21 মাসের ভেতর এদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করে ট্রায়াল শুরু করা গেল না কেন?
নিশ্চয়ই কোনো জায়গার নির্দেশে। ঠিক। তাহলে সেই নির্দেশটা কার? দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায় গোটা বিষয়টা। সিপিএম এর তাহলে ভবিষ্যৎ কি? আমি সবসময় আশাবাদী মানুষ। আসলে রাজনীতিতে কোনো সময় এত দ্রুত পরিবর্তন এসে যায় যা কেউ বুঝতে পারে না। আমি আপনাকে যদি বলি যে 2005 সালে লেনিন বিপ্লব করলেন, ব্যর্থ হলো। 1905 সালে, 1917 সালের ফেব্রুয়ারি মাসে আবার বিপ্লব করলেন, ব্যর্থ হলো। 1917 7ই নভেম্বর করলেন, সফল হলো। আচ্ছা। এবং মজার ব্যাপার হচ্ছে 7ই নভেম্বর বিপ্লব করবেন, যাদের শীতপ্রাসাদ আক্রমণ করবেন, এই পরিকল্পনা লেনিন যখন কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে বলছেন, তখন লেনিনকে প্রশ্ন করা হচ্ছে হোয়াই সেভেন্থ না, ওদের ক্যালেন্ডারে সেটা ছিল, গ্রেগরিয়ান ক্যালেন্ডারে 25th অক্টোবর, মানে হোয়াই 25th অক্টোবর, হোয়াই নট 24th, হোয়াই নট 26th? Lenin replied, if we will revolt on 24th, it will be too early. If we do it on 26th, it will be too late. এই যে মানে রাজনৈতিক পরিপক্কতা, ভবিষ্যৎকে দেখতে পাওয়া, দূরেরটা দেখতে পাওয়া, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের একটা বড় ঘাটতি এখানে। 2, যে সময় তৃণমূল কংগ্রেস একটা প্রায় স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থাই কায়েম করেছে, সে সময়ে সেটা মোকাবিলার জন্য যে সাহস দরকার, এই সাহস সংক্রমণে আমরা ব্যর্থ। আচ্ছা। 14ই আগস্ট রাত দখল করো ডাক হয়েছে, মহালয়ার দিন ভোর দখল করো ডাক হয়েছে, ভোটের দিন বুথ দখল করো ডাকটা হচ্ছে না। কিন্তু যেদিন মানুষ নিজের প্রয়োজনের তাগিদে মনে করবেন বুথ দখল করাটা প্রয়োজন ভোটের দিন, সেই দিন পরিবর্তন এসে যাবে। তারুণ্য দিয়ে কি সিপিএম পারবে মানুষের মনের হারানো জায়গা ফিরে পেতে? দেখুন, চিরকালই না তারুণ্য ছিল। আচ্ছা। আসলে এই সময়কালে এই কিছু সংবাদ মাধ্যমের প্রচার ব্যাপারটাকে এমন নিয়ে এলো যেন সিপিএম এর বুড়োদের দল। আচ্ছা, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, বুদ্ধদেব ভট্টাচার্য কত বছর বয়সে রাজ্য কমিটির মেম্বার হয়েছিলেন? বিমান বসু কত বছর বয়সে রাজ্য কমিটির মেম্বার? কত বয়সী ছিলেন না? অবশ্যই। সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী, গৌতম দেব, তাপস বসু, মইনুল হাসান এখন নেই, মানব মুখার্জি কত বছর বয়সে রাজ্য কমিটির মেম্বার হয়েছিলেন? তাহলে তখনও তো সুধাংশু দাশগুপ্ত ছিলেন, দীপক সরকার ছিলেন, বিজয় মোদক ছিলেন, নরেশ দাস ছিলেন। তখন তো বলা হয়নি বুড়োদের পার্টি হয়ে গেছে। আচ্ছা। তখনও তো এই মানুষগুলো ছিলেন। আর আজকে যখন মীনাক্ষীর কথা সামনে আসছে, শতরূপের কথা সামনে এসছে, তখন বুড়োদের দল হয়ে গেছে এরা তরুণ। তাহলে সেদিনও তো নরেশ দাশগুপ্ত, প্রমোদ দাশগুপ্ত বুড়োদের দলে ছিলেন, না সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী তরুণদের মধ্যে দলে ছিলেন। তখন তো আসেনি তরুণ কথাটা। আমি মনে করি সিপিআইএম দলে চিরকালই যোগ্যতা অনুযায়ী তারুণ্য প্রাধান্য পেয়েছে, চিরকালই পেয়েছে। আচ্ছা। কিন্তু সেটাকে এই ফরম্যাটে বুর্জোয়া মিডিয়া সংগঠিত করেনি। এখন যেখানে এইরকম একটা নতুন ফরম্যাট নিয়ে এসেছে বুর্জোয়া মিডিয়া, এন্ড আই এম সরি টু সে, আমাদের পার্টির মধ্যেও কেউ এই বুর্জোয়া মিডিয়ার প্রচারের দ্বারা প্রভাবিত হয়ে পড়ছেন। ধরুন সিপিএম 26-এর ভোটে জিতলো, মীনাক্ষী কি মুখ্যমন্ত্রী হবেন? আপনিও হতে পারেন। হাইপোথেটিক্যালি কোশ্চেন করছি না, আমিও হাইপোথেটিক্যালি উত্তর দিলাম। আরে ভোটে দাঁড়ালেই মুখ্যমন্ত্রী হয় নাকি? মমতা ব্যানার্জি কি 2011 ভোটে দাঁড়িয়েছিলেন? এই যে বাম ঐক্য নিয়ে বিশেষত একটা বৃহত্তর বাম ঐক্যের কথা শোনা যাচ্ছে, এটা কি ক্ষমতায় আনতে পারে বামেদের? আসলে কি জানেন তো, রাজনীতি কোনো সরল পাটিগণিত না। আচ্ছা। ইটস এ মিক্সড অ্যালজেব্রা উইথ সাম ইনগ্রেডিয়েন্টস অফ কেমিস্ট্রি। আচ্ছা। এবং এটার প্রয়োগাগার কোনো কলেজের ফিজিক্সের ল্যাবরেটরি রুম কিংবা বায়োলজির ল্যাবরেটরি রুম না। এটার প্রয়োগাগার হচ্ছে সাধারণ মানুষ। এই সাধারণ মানুষের ভিতরে কোন ইনগ্রেডিয়েন্টসটা
কোন সময় কতটা প্রভাব ফেলবে, আচ্ছা, সেইটাকে অনুমান করে সেইটার দিকে মানুষকে ধাবিত করাটা রাজনৈতিক নেতাদের কাজ। যার জন্য আমি আগে বলেছি দূরেরটা দেখতে পাওয়া। ধরুন ভোট হবে 2026-এ, মানুষ এখন থেকে ভাবছেন, মানুষ কিন্তু না ভেবে বসে নেই, মানুষ এখন থেকে ভাবছেন। কিন্তু অন দ্য ডে অফ ইলেকশন মানুষ এখন থেকে যখন ভাবছেন, তখন মানুষ 100টা পয়েন্ট ভাবছেন। এই বাংলাদেশের প্রশ্নে সিপিএম এর আরো এ করা উচিত ছিল, মমতা ব্যানার্জি বাংলাদেশের প্রশ্নে কেন বিক্ষোভ দেখালেন না, মানুষ ভাবছেন। এই আরজিকরের মেয়েটা এতদিন বিচার পেল না, এদেশে আদৌ কি কিছু বিচার পাওয়া যাবে, মানুষ ভাবছেন। পেঁয়াজ 80 টাকা কেজি, মানুষ ভাবছেন। এই যে মানুষ 10টা 12টা 50টা 100টা বিষয় ভাবেন না, শেষ অবধি তিনি যখন ভোটটা দেন তখন তিনি সিঙ্গেল পয়েন্টে চলে যান। আচ্ছা, চিরকাল তাই, আপনিও তাই, আমিও তাই। মানে আমি সরকার সরাবো বা সরাবো না। ইয়েস, এই সিঙ্গেল পয়েন্টে যখন মানুষ যান, তখন সেই সিঙ্গেল পয়েন্টটা কি হবে সেটা যে নেতৃত্ব আগে বুঝতে পারে, এবং যে নেতৃত্ব আগে বুঝতে পেরে তার গোটা প্রচার পরিকল্পনা, সংগঠন, মানুষের সঙ্গে সংযোগ, এই সবটাকে এই সিঙ্গেল পয়েন্টের দিকে নিয়ে যেতে পারে, আচ্ছা, তারাই হচ্ছে নেতা। এবং যা জ্যোতিব সেটা পারতেন, হ্যাঁ, যা 34 বছরে হয়ে এসেছে। হ্যাঁ, আচ্ছা, মমতার বন্দ্যোপাধ্যায়ের বয়স হয়ে যাচ্ছে, 26 সালে যদি তৃণমূল জেতে তাহলে কি অভিষেক মুখ্যমন্ত্রী হবে? কি এই আমি বলতে পারবো না তৃণমূল কাকে মুখ্যমন্ত্রী করবে, ওটা তৃণমূলের বিষয়, আমার সাবজেক্ট না, আমি বলতেও পারবো না, আমি বলতে যাবো না। না, যা শুনছেন মোটামুটি মমতার গলার কি কাটা হয়ে গেল অভিষেক, এরকম একটা প্রথম অবস্থা? থেকেই কাটা ছিল। আচ্ছা আচ্ছা, প্রাচীন বানান এই নব্য তৃণমূল, এই সংঘাত কি বাংলা রাজনীতিতে কোনো প্রভাব ফেলতে পারবে? মানে এই প্রাচীন চোর নব্য চোর, চাপে প্রভাব ফেলবে, সতেদের উপর ফেলবে। অভিষেককে প্রশাসনে নিয়ে আসার একটা সওয়াল উঠছে, এটা কি অন্য কোনো কৌশল বলে মনে হচ্ছে নাকি জাস্ট আই ওয়াশ? দেখুন, একটা দল একমে বা দ্বিতীয়ম, বাকি সবাই হচ্ছে কিছু কথা বলে বাজারে থাকতে চায়, তাদের যেদিন যেটা মনে হয় বলে, বোঝে যে এটার কোনো মূল্য নেই। আচ্ছা, শেষ অব্দি উনি যা বলবেন সেটাই মূল্যবান, বাকি সকলের কথারই মূল্য নেই জেনেও বাজারে থাকা, এটা একটা মানে বাজারমুখীনতা একটা ব্যাপার তো এখন। ফলে হুমায়ুন কবিরের বাজারমুখীনতা, সৌগত রায়ের বাজারমুখীনতা, এগুলো এক এক রকম ভাবে ক্রিয়া করে। আবার গতকাল মদন মিত্রের বাজারমুখীনতা আর এক রকম ভাবে ক্রিয়া করেছে। এই যে নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষ জামিন পেয়ে গেলেন, পার্থ চট্টোপাধ্যায়ও কিছুদিনের মধ্যে জামিন পেয়ে যাবেন, তাই এর পিছনে কারণ কি? ওই সেই বিজেপি তৃণমূল আঁতাত? 1 নম্বর সেটিং, ধরুন বিজেপি যদি বা কেন্দ্রীয় সরকার যদি, সিবিআই হচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তর আর ইডি হচ্ছে অর্থমন্ত্রীর দপ্তর। এখন এই দুটো সংস্থাকেই তার কাজকর্মের জন্য তো ভারত সরকারের কাছে কৈফিয়ত দিতে হয়, এবং আলটিমেটলি সেই কৈফিয়তটা প্রধানমন্ত্রীর দপ্তরেই জমা হয়। এখন এইবার প্রধানমন্ত্রীর দপ্তরটা আবার পরিচালিত হয় আরএসএস এর নির্দেশে। আচ্ছা আচ্ছা, এটা সকলেই বোঝেন। এখন আমি আগেই আপনাকে বলেছি যে আরএসএস বোঝে যে যেখানে 30% সংখ্যালঘু ভোটার, সেখানে বিজেপি পাওয়ারে আসবে না ভোট জিতে। তাহলে বিজেপি পাওয়ারে আসার রাস্তা কি? এক মহারাষ্ট্র মডেল, তৃণমূলের থেকে ভেঙে যদি একটা বড় গোষ্ঠীকে বিজেপি সঙ্গে নিতে পারে, এবং সেই চেষ্টাটা বিজেপি যখন 77 হয়েছিল 2021-এ, তখন থেকে পরের 2 বছর ধরে এই চেষ্টাটা জোর কদমে চলেছিল। আচ্ছা, কিন্তু তৃণমূল ভেঙে 100 জন বিজেপি জোগাড় করতে পারেনি। আচ্ছা, এক্ষেত্রে অভিষেকের উপর বাজি রেখে বিজেপি ভুল করেছে, সেটা বিজেপিও জানে, অভিষেকও জানে। এখন প্রশ্ন হচ্ছে যে বিজেপি পাওয়ারে আসতে পারবে না, তাহলে তৃণমূল যদি কখনো হটে তাহলে পাওয়ারে কি আসবে? অবভিয়াসলি লেফট হ্যান্ড অ্যালাইড ফোর্সেস। ঠিক, সে আপনি শূন্যই দেখেন আর যাই দেখেন, 72 থেকে 77 তো শূন্যই ছিল। সেটাও তো পশ্চিমবাংলার মানুষ জানে। এইখানে গিয়ে লেফটরা যেহেতু মতাদর্শগতভাবে আরএসএস এর প্রধান শত্রু,
এবং আরএসএস বোঝে যে তাদের রাজনীতিকে প্রতিহত করবার রাজনীতি ভারতবর্ষের মানুষকে উপহার দিতে পারে একমাত্র লেফট রাইট, আর কেউ না। এটাও আরএসএস জানে। সেই জন্য দেখবেন আরএসএস সব ক্ষেত্রে হচ্ছে লেফটদের অ্যালিয়েনেট করো। এই যে আপনার আন্দামান সেলুলার জেল, সেটা পোর্ট ব্লেয়ার বিমানবন্দর বীর সাভারকারের নামে করা হলো। আপনি আন্দামান সেলুলার জেলের বাইরে গেলে দেখবেন ওখানে যে 1600-র কাছাকাছি মানুষ বিভিন্ন সময়ে বন্দী ছিলেন, তার ভিতর 987 জন পরবর্তীকালে কমিউনিস্ট পার্টিতে যোগদান করেছেন। আচ্ছা, বাকি কেউ কেউ জেলের ভেতর মারা গেছেন, কেউ কেউ জেল থেকে মুক্তি পাওয়ার পর কিছু করেননি, কেউ কংগ্রেসে যোগ দিয়েছেন। একটাই নাম আরএসএস এ যোগ দিয়েছেন বা আরএসএস এর মতাদর্শের অনুগামী হয়েছেন, দ্যাট ইজ বীর সাভারকার। তাহলে -987 মাইনাস অল আদার্স, সেই একজনকে প্রতিষ্ঠিত করো কেন? কারণ সেই একজনকে প্রতিষ্ঠিত না করলে এই 987 প্রতিষ্ঠিত হয়ে যায়। এটা তো আরএসএস বোঝে। একদম এই বোঝাটাকে মানুষের বোঝায় পরিণত করার জন্য সে চটজলদি ওটাকে বীর সাভারকার বিমানবন্দর করে দেয়, জেলখানাকে বীর সাভারকারের নামে করে দেয়। যদিও সাভারকারকে বীর অন্য কেউ বলেননি, সাভারকার নিজেই বলেছিলেন। বিজেপি ক্ষমতায় আসার জন্য সর্বস্ব দিয়ে ঝাঁপাতে চাইছে, এরা কি পারবে তৃণমূলকে গদিচ্যুত করতে? আদৌ সর্বস্ব দিয়ে ঝাঁপাতে চাইছেই না। সুতরাং ওসব কথা অবান্তর। বিজেপি বামেদের ঠেকাতে চায় এবং সেই ঠেকানোর জন্য এই অভিনয়, নাটক ফাটক এসব চলবে। আচ্ছা, আর কোনো সময় পারলে তৃণমূল ভেঙে যদি কিছু করতে পারে সেই চেষ্টায় থাকবে। তাহলে তৃণমূলকে গদিচ্যুত করার ইচ্ছেও নেই এবং চেষ্টাও নেই, আপনি বলতে? না না না, একদমই নেই। আচ্ছা, মানে ইচ্ছে নেই মানে কি, ওরা পরিণতি জানে যে ইট ইজ অ্যাবসার্ড। আচ্ছা, আপনি নিজে ভাবুন না, 30% সংখ্যার উপর, এবং ওরা ওদের বাদ দিয়েই চলতে চায়, এবং এই 30% ওরা বাদ দিয়ে চলতে চায়, এবং এই 30% বিজেপিকে গ্রহণ করবে না। তার মানে হচ্ছে বাকি 70%, সেই 70%-এর ভিতর খ্রিস্টান ভোট আছে, শিখ ভোট আছে, বুদ্ধিস্ট ভোট আছে, এগুলো মিলে যদি আপনি 5% বাদ দেন তাহলে 65%। এই 65-র ভিতরে 51% ভোট পাওয়া, ইজ ইট প্র্যাকটিক্যালি পসিবল পার্লামেন্টারি ডেমোক্রেসিতে? এবং পশ্চিমবঙ্গের হিন্দুরা মোটেই মহারাষ্ট্র অথবা গুজরাটের হিন্দুদের মতো আদৌ নয়। তারা অনেকটাই মতাদর্শের দিক থেকে সেকুলার। হ্যাঁ, এবং এই সেকুলারিজমটা তো তারা নূতন করে আইন করেছে এমন না। এটা চর্যাপদের যুগ থেকে শুরু হয়ে শ্রী চৈতন্যদেব পেরিয়ে নবজাগরণের আন্দোলনের মধ্য দিয়ে উৎসারিত। আচ্ছা, এখনো পশ্চিমবাংলার বাঙালি হিন্দুর চেতনার জগতে সর্বোচ্চ বিন্দুতে যিনি বিরাজ করেন তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক, আমরা ঠাকুর বলতে তাকেই বুঝি। হ্যাঁ, আমাদের কাছে সাধু বলতে আমরা রামকৃষ্ণ পরমহংসদেবের এবং বিবেকানন্দর পরে আর কাউকে বুঝতে এটা চাই না। আবার একটু গোলমাল আছে। আচ্ছা, রামকৃষ্ণ পরমহংসদেবেরটা একটু গোলমাল আছে মানে নিঃসন্দেহে তিনি একজন মহান মানুষ ছিলেন, এ ব্যাপারে কোনো সম্পর্ক নেই। কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব তার জীবদ্দশায় আদৌ জনপ্রিয় ছিলেন না। ঠিক। রামকৃষ্ণ পরমহংসদেব মারা যাওয়ার পরে তার যে শোক মিছিল হয়েছিল, সেই শোক মিছিলে 150 লোক হয়েছিল। এটা নিশ্চয়ই খুব জনপ্রিয়তার প্রমাণ দেয় না। বিবেকানন্দকেও তো এরকম শুনতে হয়েছিল, কিন্তু বিবেকানন্দ, রামকৃষ্ণদেবকে জনপ্রিয় করেছেন বিবেকানন্দ, এবং বিবেকানন্দর মৃত্যুর পরে তাকে তো আর কোনো শোক মিছিল করে নিয়ে যাওয়া হয়নি, বেলুড়েই সমাধিস্থ করা হয়েছিল। সেখানে হাজার হাজার মানুষ গেছিলেন। আচ্ছা, এটার পিছনে এই যে বিজেপি যে 2021 সালে 77টা আসন জিতলো, প্রচার ছিল যে এবারে ওরা ক্ষমতায় আসছে, এলো না, কিন্তু লোকসভার ইলেকশনে আবার ভরাডুবি হলো, এর পিছনে কারণটা কি? আসলে এটার একটা ক্রোনোলজি বুঝতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি 2011 সালে মানুষ আমাদের সরাতে চেয়েছিলেন। আচ্ছা,
2011 সালের সিঙ্গেল পয়েন্ট ছিল এনাফ ইজ এনাফ, এবার যাও, আমাদের পাঠিয়ে দিলেন ফেরত। কিন্তু আমাদের ফেরত পাঠিয়ে দেওয়ার পর থেকে মানুষ রিয়েলাইজ করলেন যে এ যা আনলাম তা অসহনীয়। 2016 সালের নির্বাচনে আমি এখনো বিশ্বাস করি, যদি বাম কংগ্রেস জোট সত্যিকারের একটা জোট হিসাবে আত্মপ্রকাশ করে নির্বাচন লড়ত, তাহলে 2016তেই মমতা ব্যানার্জির সরকারের পতন হতো। আচ্ছা, আপনি যদি ভোট শতাংশে দেখেন, 2016 নির্বাচনে তৃণমূল এবং বাম কংগ্রেসের সম্মিলিত ভোটের ব্যবধান ছিল 3%। আচ্ছা, মানে একটা বুথে 20টা তৃণমূলকে ভোট দেওয়া লোক বাম বা কংগ্রেসকে ভোট দিলে 2016 সালের রেজাল্ট হয় বাম কংগ্রেস জোট 200 বেশি আসন পায়, 20টা ভোট পার বুথ গড়ে। এখন এই যে বাস্তবতাটায় মানুষ পৌঁছলো, কিন্তু সেইটার পরে এই জোটটা টিকলো না। 2019 আবার কংগ্রেসের থেকে আমরা আলাদা লড়লাম, আবার 2021 একসাথে লড়লাম। ফলে মানুষের বিশ্বাসযোগ্যতাটা আমরা হারিয়ে ফেললাম আমাদের স্ট্যান্ডের কারণে, বা কংগ্রেস হারিয়ে ফেললো কংগ্রেসের স্ট্যান্ডের কারণে। ফলে কিন্তু মানুষ তৃণমূলকে হারাতে চাইলেন, 2016তেও চেয়েছিলেন, 2021এও তৃণমূলকে হারাতে চাইলেন। তৃণমূলকে হারাতে চাওয়া মানুষের ভোট পেল বিজেপি। এটা বিজেপির ভোট না, তৃণমূলকে হারাতে চাওয়া মানুষের ভোট। এইবার তৃণমূলকে হারাতে চাওয়া মানুষের ভোট যখন বিজেপি পেল, তখন রেজাল্ট হলো একরকম, ওরা 77। আপনি জাস্ট উল্টো করে ভাবুন, 2016 নির্বাচনে আমরা আর কংগ্রেস মিলে তো 77, আমরা আর কংগ্রেস মিলে তো 77। না, এখানে একটা কথাবার্তা প্রায় শোনা যায় যে রামের বাক্সে বামের ভোট চলে যাচ্ছে। হ্যাঁ, গেছে তো। কারণ শুধু আমাদের ভোট গেছে তা না, আমাদের ভোট গেছে, কংগ্রেসের ভোট গেছে, তৃণমূল বিরোধী মানুষের ভোট গেছে। আচ্ছা, তৃণমূল বিরোধী মানুষের ভোট গেছে। এবং ওই যে বললাম, টার্গেটটা তো সিঙ্গেল পয়েন্ট, তৃণমূলকে হারাতে চাই। আচ্ছা, তৃণমূলকে হারাতে চাই, কে হারাতে পারবে? লেফটটা পারবে না, কংগ্রেস পারবে না, পারলে বিজেপি পারবে, দাও ভোট। আচ্ছা, এই যে সিঙ্গেল পয়েন্ট, আমি বারবার এই সিঙ্গেল পয়েন্টটার উপর জোর দিচ্ছি, আপনি খেয়াল করবেন। এই সিঙ্গেল পয়েন্টটা 2026-এ কি হবে? তৃণমূলকে হারাতে চাই, কে পারবে? যদি এটা এক অদ্ভুত ব্যাপার, পিপলস পারসেপশনটা কাকদ্বীপ থেকে কাঞ্চনজঙ্ঘা পর্যন্ত একরকম হয়। আচ্ছা, এটা কে কাকে ফোন করে বলে আমি জানি না। তো আপনি দেখুন, আমরা যখন 2011 হেরে গেলাম, আমরা কাকদ্বীপ থেকে কাঞ্চনজঙ্ঘা সর্বত্র হারলাম, মানে কাঞ্চনজঙ্ঘা মানে কোচবিহার। আবার তৃণমূল যখন জিতলো, কোচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্র জিতলো। আবার যখন 2016 আমরা ফেরত পেলাম, তখন দেখুন কাকদ্বীপ থেকে কোচবিহার সর্বত্রই কিন্তু কিছু ফেরত পেলাম। আচ্ছা, এমন জেলা নেই যে জেলায় একটাও সিট পাইনি। আবার যখন 2021-এ বিজেপি প্রধান প্রতিপক্ষ হলো, কাকদ্বীপ থেকে কুচবিহার সর্বত্রই প্রধান প্রতিপক্ষ হলো, বামেরা অদৃশ্য হয়ে গেল, বামেরা অদৃশ্য হয়ে গেল, সর্বত্রই অদৃশ্য হয়ে গেল। ফলে এই যে পিপলস পারসেপশন, ওই জন্য আমি বারবার বলি যে এই পিপলস পারসেপশনটাকে বুঝে সেটাকে অ্যাড্রেস করা, যেটা জ্যোতি বোস পারতেন, সেটা আমি পারি না। ঠিকই, এই ব্যর্থতাটা তো আমার। আচ্ছা, বিজেপির এই যে মুখ না থাকা, বিজেপির কোনো মুখ নেই, এটা কি কোনো মুখস্থ আছে? এটা কি কোনো ব্যর্থতার কারণ? না না, প্রথমত কথা হচ্ছে, এসব কি জানেন তো, এসব হচ্ছে মিডিয়ার প্রচার। আচ্ছা, এগুলো দিয়ে ঠিক নির্বাচন হয় বলে আমার মনে হয় না। কোনো একটা সময়ে, যেমন 2014-এ নরেন্দ্র মোদী একটা মুখ, অনেক আগে থেকে ডিক্লেয়ার্ড। 1977-এ কি আগে থেকে ডিক্লেয়ার ছিল জ্যোতি বোস প্রধান মুখ্যমন্ত্রী হবে? না, আগে থেকে ডিক্লেয়ার ছিল না। তবে মানুষ জানতো যে বামেরা জিতলে জ্যোতিবাবুই হয়। সে আপনার মতো পরিণত মানুষ জানছেন, আচ্ছা, যারা খবরাখবর রাখেন। সাধারণ গ্রামের মানুষের কি যায় আসে?
সেই সময় কোন অর্থে জ্যোতি বসুর থেকে কৃষ্ণপদ ঘোষ পিছিয়ে থাকা নেতা ছিল? জ্যোতি বসুর থেকে বিনয় চৌধুরী পিছিয়ে থাকা নেতা ছিল কোন অর্থে? কিন্তু পিপলস পারসেপশন জ্যোতি বসু, এই যে পিপলস পারসেপশনটা তৈরি হয়, সেইটা তৈরি হতে হয়তো সেটা গত 3টে টার্মে মমতা ব্যানার্জিতে পরিণত হয়েছে। এরকম পিপলস পারসেপশনে তৈরি হয়ে যাবে। কিন্তু আগে থেকে এসব ডিক্লেয়ার করতে হবে এবং এইসব ডিক্লেয়ার করে ভোট করতে হবে। আপনি বলছেন বিজেপির মুখ শুভেন্দু নন। আমি এই মুখটাকে খুব জরুরি বলে মনেই করি না। আচ্ছা, উত্তরপ্রদেশের ভোটের আগে কি জানতো যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হবে? যোগী আদিত্যনাথ তো ভোটেও দাঁড়াননি, পরে বাই ইলেকশন জিতেছেন। তো যে বিজেপি কি তাকে সরকার করার মেজরিটি পায়নি? পেয়েছিল তো। তাহলে এইটা খুব ইম্পর্টেন্ট একটা মাস্ট। যতটা মিডিয়া বলে মানুষ ততটা ভাবে না। বা বামপন্থীরাও সেইভাবে প্রজেক্ট করেন না, না, সেটা আমরা কোনোদিনই করি না। হ্যাঁ, সেটা আমরা কোনোদিনই করি না, সেটা স্বতন্ত্র প্রশ্ন। আমি বলছি মানুষ সাবজেক্টটাকে কিভাবে নেন। উত্তরপ্রদেশে কে ভেবেছিলেন যোগী আদিত্যনাথ? কিন্তু ভোটেও ক্যান্ডিডেট ছিলেন না। 2026 সিপিএম বা বামপন্থীদের কিছু ডেডিকেটেড ভোটার আছে, সেটা মানে ইট কাঠ পাথর যিনি দাঁড়ান তারা সিপিএম কেই ভোটটা দেবেন। তার বাইরের যে ভোটটা আপনারা কি বার্তা দিচ্ছেন, যার জন্য একজন মানুষ যে ফ্লোটিং ভোটার, নতুন ভোটার, যে সে বামপন্থীদেরই ভোটটা দেবে, তৃণমূল বা বিজেপিকে নয়? আমার নিজের কথা হচ্ছে এইটা, যে এই মুহূর্তের প্রধান স্লোগান হওয়া উচিত 1 জাস্টিস, 2 ট্রান্সপারেন্সি, 3 অনেস্টি। ওই যে তরুণ প্রতিভাবান যারা, তাদের মধ্যে আপনার পছন্দ মানে কার মনে হয় যে কার মধ্যে মশলা আছে, কে যেতে পারে? এর মধ্যে কি আপনার প্রিয় কেউ নেই? হ্যাঁ আছে, কেন থাকবে না? কখনো আপনি কংগ্রেসের জোটে যাচ্ছেন, তারপর আবার বেরিয়ে যাচ্ছেন, তারপর আবার জোটে যাচ্ছেন, কখনো আইএসএফ, লোকসভায় আইএসএফ এর সঙ্গে একটা দূরত্ব তৈরি হলো। তো এই যে জোটের যে কন্টিনিউটি থাকছে না, এটা কি একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে? বা 26-এর জন্য কি মানে আপনি এটা গ্যারান্টি দিতে পারেন যে এই ধরনের কন্টিনিউটি থাকবেই, যার জন্য মার্কসিস্টরা মানে বামপন্থীরা আরো ভালো ফল করবে? রাজনীতিতে গ্যারান্টি বলে কোনো শব্দ নেই। কোনো শব্দ গ্যারান্টি বলে রাজনীতিতে থাকে না। দ্বিতীয় কথা হচ্ছে এইটা, যে মানুষ স্পষ্ট করে বুঝতে চান আমার অবস্থান, আমার কাজ, আমার উদ্দেশ্য। মানুষ স্পষ্ট করে বুঝতে চান। আমি কতটা স্পষ্ট করে মানুষকে বোঝাতে পারবো তার উপর নির্ভর করবে মানুষ কনসিডার করবেন কি করবেন না। শেষ বিচারে মালিক তো মানুষ, এবং রবীন্দ্রনাথ বলেছেন সেই মানুষের উপর আস্থা হারানো পাপ। সুতরাং সেই মানুষের উপর আস্থা রেখে, বিশ্বাস করে, ভরসা করে আমাকে সেই মানুষের যোগ্য হয়ে উঠতে হবে। মানুষকে আমার কথা শুনবার যোগ্য হয়ে উঠতে হবে না, আমাকে সেই মানুষের প্রত্যাশার যোগ্য হয়ে উঠতে হবে। এটাই আমার টাস্ক। সেটা যদি সাকসেসফুলি হতে পারি মানুষ দেবেন সমর্থন, যদি না হতে পারি দেবেন না। সেটাকে 11-র পর থেকে আজ অব্দি আপনার মনে হচ্ছে প্রথমত প্রাথমিকভাবে কিছুটা আর থমকে গেছিল, কিন্তু আবার সেটা হচ্ছে, মানুষ আপনারা তো ইন্টারঅ্যাক্ট করছে। 16 অনেকটাই হয়েছিল যেটা আমরা ফেল করেছি। দেখুন, হবে তো বটেই আজ অথবা কাল। অসত্য কখনো চিররাজত্ব করতে পারে না। সব মানুষ জানেন যে এটা কি সরকার। এই এখন ইউপিএসসি বাতিল করে দিয়ে সরকারি চাকরি এজেন্সির হাতে দিচ্ছে। শিক্ষকের যোগ্যতা সম্পন্নরা রাস্তায় বসে আছে, আর শূন্য খাতা জমা দেওয়ারা টিচারি করছে। মানুষ দেখছেন। বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পরে 1 ইউনিট বাড়তি বিদ্যুৎ উৎপাদন হয়নি, মানুষ দেখছেন। বামফ্রন্ট সরকার 1977 সালে যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন আমাদের রাজ্যে 100 জনে 61 জন মানুষ ছিলেন দারিদ্র্য সীমার নিচে। সেটা বামফ্রন্ট সরকার 34 বছরে কমিয়ে 18 জন করেছিল, শূন্য করতে পারেনি।
সে দাবিও আমরা করি না। 5 থেকে 9 বছরের ছেলে মেয়ের 100 জনের 16 জন স্কুলে যেত, 84 জন যেত না। সেটা বাম আমলের শেষে 98 জন যেতর জায়গায় নিয়ে যাওয়া গেছিল, 2 জনকে তখনও নেওয়া যায়নি। ফলে বামফ্রন্ট সরকারের 34 বছরের জার্নিটা একটা ধ্বংসপ্রাপ্ত গ্রামীণ অর্থনীতিকে নিজের পায়ে দাঁড় করিয়ে 20,000 কোটি টাকার গ্রামীণ শিল্প পণ্যের বাজার তৈরি করেছিল, যা আজকে 2 লক্ষ কোটি টাকার গ্রামীণ শিল্প পণ্যের বাজারের সমান। এই পর্যন্ত পৌঁছানোর পরে প্লেন স্টার্ট করে কিছুটা সমতলে যায়, তারপর একটুখানি 1 সেকেন্ড 1.5 সেকেন্ড থেমে ওঠে। এই যে 1 সেকেন্ড 1.5 সেকেন্ড থেমে ওঠে, এটাকে বলে টেক অফ স্টেজ। সেই টেক অফ স্টেজে গিয়ে সিঙ্গুর, নয়াচর, শালবনী, সেই টেক অফ স্টেজে এসে অন্তর্ঘাত, ধ্বংসলীলা। টাটাকে তাড়িয়ে দেওয়ার পরে বাংলায় শিল্প হবে কেউ বিশ্বাস করে? Our industry has been ruined. ফলে এই যে পরিস্থিতিটা, আবার সেই টেক অফ স্টেজে ফিরতে হবে। মানুষ যেদিন সেটা স্পষ্ট করে রিয়েলাইজ করবেন, উপলব্ধি করবেন এবং তদনুযায়ী আমাদেরকে শেখাবেন, তত মঙ্গল রাজ্যের। না হলে একটা রাজ্য ধ্বংসপ্রাপ্ততার সামনে গিয়ে দাঁড়াবে। ধরুন আমাদের উপর দিয়ে যখন ঝড় যায়, আমি জানি ঝড়টা তো কৃত্রিম বা ঝড়টাই তো আমার উপর জোর করে নিয়ে আসা হয়েছে, তো যখন যাই তখন তো আমাকেই সেটা নিতে হবে, আমাকেই সেটা নিতে হয় আর কি। এই ঝড় যাওয়ার পরের দিন সকালবেলা আপনি যখন চোখ খুললেন তখন একটা কি ফিলিংস ছিল? 50 বছরের কেরিয়ার আপনার। অনেকদিন হয়ে গেছে, ভুলে গেছি। মানে এটা কি এত সহজে ভুলে যাওয়া যায়? মানে আমি বলতে চাইছি যে এই যে লোকে প্রথমে বলে না যে যা রটে তা তো কিছুটা বটে, এই যে ধরন আমাদের ভাবনা, সেখানে খানিকটা কি অভিঘাত তৈরি হয় না মনের মধ্যে? আমি রবীন্দ্রনাথপন্থী মার্ক্সবাদী। ভালো মন্দ যাহাই ঘটুক সত্যের এলাও সহজে, ওটাই আমার জীবনের বেদ মন্ত্র। যতদিন এই মন্ত্রে বিশ্বস্ত থাকবো, ততদিন এইসব খুচরো ঘটনার প্রতিক্রিয়া হবে না। সামান্য কার একটা কি ষড়যন্ত্র করবে মনে হলো, কি একটা ষড়যন্ত্র করলো কিংবা একটা ষড়যন্ত্রের শিকার হলো, আর সেইটা নিয়ে আমায় উদ্বিগ্ন হয়ে বিনিদ্র রজনী যাপন করতে হবে, আমার গঠনটা এত দুর্বল না। এমন একটা রাতও নেই যে রাতে আমি ঘুমোইনি, সব রাতেই ঘুমিয়েছি। পলিটিক্যাল প্রশ্ন, জেলা সম্মেলনের আগে এই আইসিসি রিপোর্ট চলে আসবে মনে হয় নাকি একটু ডিলে? দেখুন, আমাদের পার্টি নেতৃত্বের উপর আমি আস্থাশীল। আমি পার্টি নেতৃত্বের উপর কোনো জায়গায় কোনো অনাস্থা দেখাইনি, আজও দেখাচ্ছি না। পার্টি নেতৃত্ব তারাও তো জানেন জেলা কনফারেন্স, তারাও তো জানেন রাজ্য কনফারেন্স, সুতরাং আমি একা জানি তা তো না। আমি পার্টি নেতৃত্বের উপর আস্থাশীল, তারা নিশ্চয়ই সঠিক সময়ে সঠিক রায় ঘোষণা করবেন। নমস্কার, আমরা এতক্ষণ ছিলাম বিশিষ্ট রাজনীতিক তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। তার দলের কথা আমরা এই মুহূর্তে বলছি না। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের ইন্টারভিউ। ভালো থাকবেন।